একটি হলো ইসরায়েল মানে বেপরোয়া আক্রমণ করেছে দক্ষিণ লেবাননে এবং 11টি শহর তছনছ করে ফেলছে। এর মধ্যে 3টি শহরে প্রচুর আক্রমণ করেছে, যার ফলে 24 জন লোক মারা গেছে। 24 জন লোক মারা গেছে। 3টা শহরে ব্যাপক আক্রমণ, 11টা শহর এই আক্রমণের আওতায় এসছে। এলো এক। 2 নম্বর হলো হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোর উপরে বেপরোয়া ড্রোন হামলা করেছে। সেখানে কয়েকটা সিভিল বিল্ডিং অর্থাৎ বেসামরিক লোক বসবাস করে আবাসিক ভবন একদম গুড়িয়ে ফেলেছে। তাহলে হঠাৎ করে ইউক্রেনের শরীরে এরকম পাখা কেন গজাইলো আমরা কি বুঝি না? এখানে লেজে কুকুর নাড়ায় নাই, কুকুরের লেজ নাড়ছে। আমরা বুঝি আমেরিকায় এবং ইসরায়েল মিলে বলে দিয়েছে ইউক্রেনকে যে মস্কোর উপর একটা ভয়ঙ্কর আক্রমণ করো। তাহলে এখানে আমেরিকা কঠিন খেলা খেলতেছে, তাই তো? বুঝে, এটা তো আর বুঝার বাকি আছে, আমি কিন্তু সবটা বুঝাই বললাম। কেন ইউক্রেনের এই সময় রাশিয়ার মস্কোতে আক্রমণ করা জানেন? রাশিয়ার রাজধানীতে মস্কোতে আক্রমণ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি হলো এটা বিশ্বযুদ্ধ ঘোষণার মতো। 1। 2 নম্বর, পুতিন বহুদিন যাবৎ ক্ষমতায় আছে। পুতিন, এই পুতিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা এলো 2। 3 নম্বর, রাশিয়ার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করা। যারা জিওপলিটিক্স বুঝেন তারা এই কথাগুলো তাদের মধ্যে তাদের মাথায় আসবে। এই কথা আমি যেটা বললাম, এই আক্রমণ তাহলে রাশিয়ার সামরিক শক্তিকে এখানে ইউক্রেনকে দিয়ে চ্যালেঞ্জ করানো করবে, এই তো জেলেনস্কিকে দিয়ে। তো আমরা কিন্তু এখন, আমি আজকে আমার একটা ভিডিওতে বলেছি যে বিশ্ব একটি চাপা উত্তেজনার মধ্যে আছে দুটো কারণে। একটি হলো হঠাৎ করে ইউক্রেন এর উপরে আক্রমণ করলো, মস্কোতে আক্রমণ করলো, খোদ রাজধানীতে রাশিয়ার। 1। 2 নম্বর হলো চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ যে জেনেভা টক্স হওয়ার কথা, এটা হলো না। উপরন্তু ইসরায়েল ভয়ঙ্কর ভাবে আক্রমণ করলো এবং ইসরায়েলের যে রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির চিৎকার করে আজকে বলছে, চিৎকার করে যে ইসরায়েলের সন্তানহারা মায়েদের প্রতিটি অশ্রুবিন্দুর দাম লেবানিজ বাসীকে দিতে হবে। লেবাননের সাধারণ মানুষ কি অপরাধ করেছে? তাইলে এই শব্দগুলো, এই যে উচ্চারণ, এই যে মানে অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট, এগুলো কি? তার উপরে আরেকটা, ইসরায়েলের রাষ্ট্রদূত কোথায়? দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত কি বলেছেন? রেওবান এজার, তার নাম রেওবান এজার, কি বলেছেন? বাংলাদেশে নাকি হামাস আছে। আমরা বুঝি না কে ঠোঁট নাড়ে, কে ইসরায়েলের রাষ্ট্রদূতের ঠোঁটের মধ্যে এই কথাটা বসিয়ে দিয়েছে। আমরা কি ভাত রান্না করে খাই না, না কাঁচা চাল খাই? কোনটা? কাছে মুখ দিয়ে চলি আমরা। হঠাৎ করে দিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত, আমি তো রেনুভার, ইসরায়েলের রাষ্ট্রদূত হলো দিল্লিতে, তার নাম রেনুভার এজার। রেনুভার এজার, রেনুভার এজার এই কথা কেন বললো যে বাংলাদেশে হামাস আছে? তো তার ঠোঁটে এই কথাটা কে বসিয়েছে বুঝি না। কে পুশ করে? আন্দাজি নাম দিয়ে যে বাংলাদেশি, কারা পুশ করে? তাদের দেশেই তো ইসরায়েলের রাষ্ট্রদূত। সেই রাষ্ট্রদূত যদি বলে বাংলাদেশে হামাস আছে, তাইলে জলটা কোন দিকে গড়িয়ে দিতে চায় আমরা কি বুঝি না? এই জন্য বলছি, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তার মানে বাংলাদেশের প্রতি তাদের একটা চোখ ভালোভাবেই পড়েছে, তাই তো? তা তো বটেই। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী করা উচিত এবং বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু অত্যন্ত সফিস্টিকেটেড আর্মি এবং তারা জাতিসংঘের বিভিন্ন মিশনে অত্যন্ত আপনার দক্ষতার পরিচয় দিয়েছে, একদম পেশাদারিত্বে। আর তারা অত্যন্ত পেশাদারিত্ব বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিটা সদস্য বহির্বিশ্বে জাতিসংঘের মিশন হিসেবে কাজ করছে এবং তারা পেশাদারিত্ব, একদম পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখছে, তাদের সুনাম আছে। বাংলাদেশের একটা রেগুলার আর্মি আছে, বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স আছে,
বাংলাদেশের বিজিবি নামক একটি শক্তিশালী বর্ডার গার্ড আছে, সীমান্ত সীমান্ত প্রতিরক্ষা বাহিনী আছে। বাংলাদেশের সর্বোপরি 19 কোটি মানুষ আছে, 19.5 কোটি, প্রায় 20 কোটি মানুষ। বাংলাদেশকে তো অন্যরকম ভাবলে চলবে না। বাংলাদেশ নেপাল না, ভুটানও না, মালদ্বীপও না। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের যেই বাংলাদেশের একটা শক্তি আছে, সেই শক্তিকে বিবেচনা করে এই ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা উচিত বলে আমি মনে করি।